ঈশা অনেকক্ষণ ধরে জিসানকে গলা ফাটিয়ে ভাইয়া বলে ডাকছে, কিন্তু জিসান কোনো রেসপন্স দিচ্ছে না ঈশার ডাকে, যার কারণে ঈশার মেজাজটা গরম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে রাগে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এই হিটলার কি আমার ডাক শুনতে পারছে না নাকি? বাড়ির সবাই আমার চিৎকার শুনে ঘুম থেকে উঠে যাবে, কিন্তু এই হিটলার উঠছে না কেন? কুম্ভকর্ণের মতো কি ঘুমাচ্ছে নাকি? দেখি তা একবার। ঈশা ওয়াশরুমের দরজা খুলে যা দেখে তাতে ঈশার রাগটারও দ্বিগুণ বেড়ে যায়। জিসান আধা শোয়া হয়ে পায়ের পর পা তুলে ফোনে গেম খেলছে মনের শান্তিতে। ঈশা দাঁতে দাঁত চেপে বলে, কত বড় বয়রা এই লোকটা! এতক্ষণ ধরে ডাকলাম কিন্তু কোনো সারা শব্দ দিল না। এই ভাইয়া একটু শোনো না। জিসান ঈশার দিকে না তাকিয়ে ফোনে গেম খেলে আসছে আর মনে মনে বলে, ভাইয়া ডাকছিস না? তোর ভাইয়া ডাকা আমি বার করছি, দাঁড়া দেখি তুই কতক্ষণ ওয়াশরুমে ভিজা শরীর নিয়ে থাকতে পারিস। বেয়াদব মেয়ে, নিজের স্বামীকে ভাইয়া বলে ডাকে, কত বড় সাহস! কি আজব, এত জোরে ডাকছি তারপরেও কোনো সারা শব্দ দিচ্ছে না। বয়রা হয়ে গেল নাকি? আবার ডাকি ভাই। ও হরে, ভাইয়া ডাকার জন্য সাড়া দিচ্ছে না? তাহলে ঠিক আছে, জিসান বলেই ডাকছি। জিসান, আমাকে একটু আমার কাপড়গুলো দিবেন প্লিজ। জিসান মনে মনে হেসে বলে, এই তো যান, লাইনে এসেছ একটু, কিন্তু আরেকটু মধুর সুরে ডাকো, তাহলে কাপড় দিব, এর আগে নয়। জিসানের কোনো হেলদোল নেই, সে আগের মতোই শুয়ে আছে। কি আজব, জিসান বলেই তো ডাকলাম, তারপরে সাড়া দিল না। উফ, আমার এখন অসহ্য লাগছে একেবারে। ঈশার আগে ওয়াশরুমের দরজা লক করে দিয়ে চিন্তিত স্বরে বলে, আচ্ছা ভাইয়াকে তো নাম ধরে ডাকলাম, তারপরেও কেন সাড়া দিল না? ধ্যাত, কিছুই বুঝতে পারছি না, শীত লাগছে। ঈশা কিছুক্ষণ ভাবে জিসানকে কি বলে ডাকলে সাড়া দিবে। এস, আইডিয়া পেয়েছি। ঈশা ওয়াশরুমের দরজাটা একটু খুলে দেখে জিসান খাটের ওপর নেই। গেল কই লোক? এই আবার। ঈশা একটু উকি দিয়ে দেখে ঘরের দরজা ভেতর দিয়ে লক করা, দেখে বলে, তার মানে ঘরে আছে মিস্টার জিসান চৌধুরী। ঈশা জাস্ট চোখ বন্ধ করে বলে দেয়, না হলে আজকে সারাটা দিন ওয়াশরুমে থাকতে হবে। জিসান যান, প্লিজ আমার কাপড়গুলো একটু দিবে? ঈশা এই কথাটা বলার সাথে সাথে কেউ একজন ঈশাকে ঝড়ের বেগে ওয়াশরুমে ঢুকে ঈশাকে টেনে দেয়ালের সাথে চেপে ধরে। ঈশার তো ভয়ে কলিজাটা শুকিয়ে যায়। হঠাৎ করে এমন একটা ঘটনা হওয়াতে ঈশা অনুভব করতে পারে কারো গরম নিঃশ্বাস ওর মুখে পড়ছে। ঈশা চোখ খুলে তাকিয়ে দেখে জিসান ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। জিসান ওয়াশরুমের সাইডে লুকিয়েছিল, যার কারণে ঈশা জিসানকে দেখতে পায়নি। ঈশা চমকে উঠে বলে, তুমি এখানে? কেন? আমি কি আমার বউয়ের কাছে আসতে পারি না বল? ঈশার কোমর ধরে নিজের আরো কাছে নিয়ে আসে। এসে কথাটা বলে জিসান শাওয়ার ছেড়ে দেয় অন্য হাত দ্বারা। আরে আরে, এটা তুমি কি করছো? শাওয়ার ছাড়লে কেন হঠাৎ? ঈশার ঠোঁটে তর্জনী আঙুল দিয়ে বলে। জিসানের মুখ দিয়ে গড়িয়ে পড়া পানি ঈশার মুখের ওপর পড়ছে। ঈশার গোলাপি ঠোঁট জোড়া ঠান্ডায় কাঁপছে। জিসান ঈশার ঠোঁটে বুড়ো আঙুল দিয়ে আলতো হাতে স্পর্শ করে। একে তো ঈশার ঠান্ডা লাগছে, তার উপর জিসানের পাগল করা ছোঁয়া, যার জন্য ঈশা বরফের ন্যায় জমে গেছে। জিসানকে যে নিজের এত কাছ থেকে সরাবে তারও শক্তিটুকু পাচ্ছে না ঈশা। জিসান আস্তে আস্তে করে ঈশার ঠোঁটের দিকে এগিয়ে এসে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। ঈশা নিজের চোখ দুটো বন্ধ করে নেয়। ঈশা জিসানের পিঠ কামড়ে ধরে। এতে জিসানের কোনো রেসপন্স নেই। জিসান তো ঈশাতেই মেতে আছে। সবাই খাবারের টেবিলে বসে নাস্তা করছে। জিসান ফ্রেশ হয়ে আগেই চলে গেছে নিচে। সালিহা বেগম জিসানকে দেখে বলে, কিরে ঈশা কই? মা ও ঘরে, একটু পরে আসবে। একটু পরে আসবে মানে? তুই সাথে করে নিয়ে আসতে পারলি না? মা, তোমার বৌমা কি বাচ্চা যে ওকে কোলে করে নিয়ে আসতে হবে? আর আমাকে তাড়াতাড়ি নাস্তা দাও, অফিসে যেতে হবে আমার। জিসা ঈশাকে দেখে বলে, ওই তো ঈশা আপু চলে এসেছে। জিসান তাকে দেখে তার সামনে একটা নীল পরী দাঁড়িয়ে আছে।
ঈশা একটা নীল চুড়িদার পরেছে, চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে, মুখের সৌন্দর্য যেন আজকে একটু বেড়েই গেছে ঈশার। বিয়ের পরপরই নাকি মেয়েদের সৌন্দর্য বেড়ে যায়, ঠিক যেমন ঈশার সৌন্দর্যটাও আজকে দ্বিগুণ বেড়ে গেছে। ঈশা আপু আসো, বসো এখানে। সালিহা বেগম মেয়েকে ধমকে সুরে বলেন, ওই ঈশা আপু কিরে, আজকে থেকে ওকে ভাবি বলে ডাকবি। হে হে, তুমি তো আমার ভাবি হয়ে গেছ। জিসার মুখে ভাবি ডাকটা শুনে ঈশা কিছুটা লজ্জা পায়। সালিহা বেগম জিসানকে উদ্দেশ্য করে বলে, কিরে এখন খাচ্ছিস না? অফিসে যাওয়ার জন্য তো পাগল হয়ে গেছিস। এই তো খাচ্ছি। খাওয়ার সময় জিসান ঈশার পায়ে নিজের পা দিয়ে সুরসুরি দেয়, যাতে করে ঈশার ভীষণ রাগ উঠছে, না পারছে সইতে, না পারছে কিছু বলতে। ঈশা জিসানের দিকে তাকিয়ে দেখে জিসান মিটিমিটি করে হাসছে। ঈশার দিকে তাকিয়ে জিসান দুভুরু নাচায়। এবার জিসান একটু বেশি বেশি করে ফেলে, যার জন্য ঈশা দেয় একটা চিৎকার, আউস। সালিয়া বেগম চমকে বলেন, কি হয়েছে? মশা, মশা কামড় দিয়েছে। জিসা অবাক হয়ে বলে, মশা? মশা কই থেকে আসলো? এই দিনে পোকা মারার বিষ দেওয়া হয়েছে। জিসান এসব দেখে খুব কষ্টে হাসিটা থামিয়ে রাখছে। ঈশা জিসানের দিকে রাগী দৃষ্টিতে তাকে বলে, মামনি আমি আর খাবো না। কেন, কি হয়েছে? যা হয়েছে তা কি তোমাকে বলা যাবে নাকি? মনে মনে কথাটা বলে সালিহা বেগমকে বলেন, না কিছু না, আমার পেট ভরে গেছে। কি এমন খেলি রে বাবা যে পেট ভরে গেল? ঈশা আর কোনো কথা না বলে তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে যায়। জিসান ঘরে ঢুকে দেখে ঈশা খাটের উপর বসে রাগে সাপের মতো ফুঁসছে। আর ফুঁসবেই না কেন, বেচারি একটু শান্তিতে পর্যন্ত খেতে পারল না জিসানের জন্য। জিসান মনে মনে বলে, বাবারে যেভাবে রাগে আগুন হয়ে আসছে আমার বউ, না জানি আমাকে কখন চালিয়ে দেয়। জিসান নিজেকে রক্ষা করতে হবে, তাই নিজের উপরে আত্মবিশ্বাস রাখ। জিসান ঘরের ভিতরে ঢুকে সোজা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করা শুরু করে। চুল ঠিক করে ঘুরে তাকাতে ঈশাকে নিজের সামনে দেখে ভয় পেয়ে যায়। ঈশা ভীষণ ক্ষেপে আছে আজকে জিসানের উপর। ঈশা জিসানের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। জিসান কিছু না জানার ভান ধরে বলে, কি হয়েছে জান, এভাবে তাকিয়ে আছিস কেন? ঈশা গম্ভীর গলায় বলে, তোমার সমস্যা কি? জিসান দু কাঁধ নাচিয়ে বলে, আমার আবার কি সমস্যা হবে? তাহলে আমাকে শান্তিমতো খেতে দিলে না কেন? তুমি জানো আমার পেটে কত ক্ষুধা লেগেছে, নিজে তো গান্ডে পিন্টে খেয়ে এসেছ। জিসান মুখটা অসহায় করে বলে, তাই খুব বেশি খিদা লেগেছে। একদম কথা বলবে না তুমি আমার সাথে, তোমার জন্য আমি একটু শান্তিতে খেতেও পারলাম না। হঠাৎ করে জিসান ঈশা ঠোঁটে ছোট্ট করে কিস করে ফেলে, যার জন্য ঈশা একদমই প্রস্তুত ছিল না। জিসান মুচকি হেসে বলে, এবার পেট ভরেছে জান, নাকি এখনো পেট খালি? ঈশা তো লজ্জায় পুরো টমেটো হয়ে গেছে। জিসান ঈশাকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ঈশার চুলে মুখ ডুবায় আর একটা কিস করে বলে, উফ জান, এত লজ্জা পাস না তো, তাহলে কিন্তু আমি নিজেকে সামলাতে পারবো না। ঈশা কিছু বলে না। জিসান পুনরায় বলে, সাবধানে থাকিস, আমি এখন আসি, আর খেয়ে নিস কেমন? জিসান চলে যায়, কিন্তু আবার ফিরে আসে। ঈশা অবাক হয়ে বলে, কি হলো, ফিরে এলে যে? একটা জিনিস দিতে ভুলে গেছি। কি? জিসান ঈশার কপালে গভীরভাবে কিস করে বলে, এটা দেওয়ার জন্য ফিরে আসা। এবার আসি, আমি সাবধানে থাকব। সারাদিন ঈশা ওর মামনি আর জিসার সাথে আড্ডা দিয়ে সময় কাটায়। মাঝে মাঝে জিসান ঈশার সব খবরাখবর নিয়েছে। রাত 9টায় ঈশার ফোনটা বেজে ওঠে। ঈশা ফোনটা নিয়ে দেখে জিসান ফোন করেছে। ঈশা খুশি মনে ফোনটা ধরে, তারপর বলে, হ্যালো ইস্যু, তুই ডিনার করে নে, আমার আসতে একটু লেট হবে। আর যদি ভয় লাগে তাহলে জিসার সাথে গিয়ে শুয়ে পড়িস কেমন, আর ডিনার করে ঘুমাবি। যদি এসে শুনি তুই ডিনার করিসনি, তাহলে কিন্তু খবর আছে তোর। আচ্ছা ভাই, সাবধানে থাকিস। ঈশাকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দেয় জিসান। আরে ধ্যাত, ফোনটা কেটে দিল, কোথায় আমার সাথে একটু সময় কাটাবে তা না করে অফিসে গিয়ে বসে আছে। আর অফিসে গিয়েও আমাকে হুমকি দেয়, রাতে ডিনার না করলে
আমার নাকি খবর আছে, ভালো লাগে না আমার। ঈশা ডিনার করতে চলে যায় নিচে। রাত 12:30, ঈশা গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমের মাঝে ঈশার মনে হলো কেউ এর পেটে শীতল হাত রেখেছে। ঈশার কানের কাছে কেউ একজন নেশা ভরা কণ্ঠে ঈশাকে ডাক দেয়। ঈশার বুঝতে বাকি রইল না এটা যে জিসান। জান, প্লিজ ডিস্টার্ব করো না, শান্তিতে একটু ঘুমাতে দাও। এত সহজে তো তোকে ঘুমাতে দিব না আমি, জান। আর আমি জানি তুই জেগে গেছিস, অনেক ঘুমিয়েছিস তুই, আমার ঘুম হারাম করে। আর এখন তুই আমার এত কাছে থেকেও তোকে কাছে পাবো না, তা কি করে হয় জান? ঈশা বুঝে গেছে জিসান কি চাইছে। আজকেও জিসান ঈশাকে নিয়ে পাড়ি দেয় এক সুখের ঠিকানায়, যেখানে শুধু আছে ভালোবাসা আর ভালোবাসা। দুটো দেহ আবারও একে অপরের কাছে গিয়েছে। এভাবে চলতে থাকে ঈশা আর জিসানের দুষ্টু মিষ্টি ভালোবাসার দিনগুলো। সকালে সবাই খাবার টেবিলে নাস্তা করছে। এর মাঝে সালিহা বেগম বলেন, জিসান, বলো, তুই আজকে ঈশাকে আর জিসাকে নিয়ে ঘুরতে যাবি কি? অনেক দিন হয়েছে ওরা ঘুরতে যায়নি, তাই তুই ওদেরকে নিয়ে আজকে ঘুরতে যাবি। মা, আমি পারবো না, আমার অনেক কাজ আসছে অফিসে। আর এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা নিশ্চয়ই ইস্যু তোমাকে দিয়েছে। ঈশা তড়িৎ বেগে বলে ওঠে, মামনি দেখছো, তোমার ছেলে সবসময় আমার উপরে সব দোষ দেয়। আর ঈশা কিছু বলে নাই। আমি ভাবলাম মেয়েটার নতুন বিয়ে হয়েছে, কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই বললাম আর কি। সে তো দেখতেই পারছি ঘুরতে যাওয়ার প্ল্যানটা কার। জিসান, তুই আর ওকে খোঁচা দিয়ে কথা বলিস না তো। তুই ওদের দুজনকে নিয়ে বের হবি, ব্যাস, শেষ কথা। ওকে, বিকেলে রেডি থাকিস, আমি তোদেরকে নিয়ে যাব। ইয়াহু, কি মজা! এত লাফার কিছু নেই, অফিসের কাজ না থাকলে নিয়ে যাব ঘুরতে, তা না হলে যাব না। ওকে, একবার যখন বলেছে নিয়ে যাবে তাহলে নিয়ে যাবে, আমি জানি। জিসান অফিসে চলে যায়। বিকেল হয়ে গেছে। ঈশা গালে হাত দিয়ে বসে বসে ভাবছে কি ড্রেস পরে যাওয়া যায়। এমন সময় জিসা ঈশার ঘরে এসে ঈশাকে এভাবে বসে থাকতে দেখে বলে, আরে তুমি এভাবে মুখটা বাংলার পাঁচের মতো করে বসে আসছো কেন? ভাবছি কি আজকে কি ড্রেস পরে যাব ঘুরতে। আমারও তো একই চিন্তা, কি ড্রেস পরে যাব, তার জন্য তো তোমার কাছে আসলাম। ঈশার পাশে বসে বলে, আচ্ছা জিসা, একটা কাজ করি। কি কাজ? সবগুলো ড্রেস আমরা পরে ট্রাই করে দেখি কোন ড্রেস পরলে আমাদের সুন্দর লাগে। ভাবি, তুমি কি পাগল হয়ে গেছো? এতগুলো ড্রেস পরে ট্রাই করলে আমাকে আর আমার জায়গাতে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? দেখো, এতগুলো ড্রেস পরে ট্রাই করলে অনেক সময় খরচ হবে। মোট কথা হলো এতগুলো ড্রেস এতবার চেঞ্জ করে পরাটা একটু কঠিন বিষয় হয়ে যাবে। ঠিক বলেছ। এমনি তো আমরা দুজন শুটকি, তার ওপর যদি এতগুলো ড্রেস একটার পর একটা পরে ট্রাই করতে থাকি তো আজকে আর ঘুরতে যেতে পারবো না, ঘরেই শুয়ে থাকতে হবে। সত্যি বলছো ভাবি, আমাদের যা অবস্থা। আচ্ছা ভাবি, চলো মাকে গিয়ে জিজ্ঞাসা করি কোন ড্রেসটা পরে যাব। গুড আইডিয়া, চলো তাড়াতাড়ি চলো। ঈশা আর জিসা সালিহা বেগমের ঘরে যায়। মামনি, আসবো? আরে ভিতরে আয় তো, তার জন্য আবার অনুমতি নেওয়া লাগবে নাকি? মা, একটা হেল্প করবা? কি? মামনি, আসলে আমরা দুজন খুব দোটানাতে আছি। কিসের দোটানা? আসলে মামনি, আমরা কি ড্রেস পরে যাব আজকে ঘুরতে তুমি বলে দিবে? হ্যাঁ মা, আমরা কিছুই বুঝতে পারছি না কি ড্রেস পরে যাব। আমার দুই মেয়েকে যে কোনো ড্রেস পরলেই পরীর মতো লাগে, বুঝলি? তারপরেও তুমি একটু বলে দাও। তোরা একটা ড্রেস পরে চলে যা না, আমার অনেক কাজ আছে। ঠিক আছে। ঈশা আর জিসা বের হয়ে আসে ঘর থেকে। জিসা বলে, এখন কি করব? পেয়েছি বুদ্ধি। কি বুদ্ধি? আমার সাথে তাড়াতাড়ি চলো। ঈশা আলমারিটা খুলে প্রত্যেকটা ড্রেস আঙ্গুলে গুনে জিসার সামনে ওর 10টা আঙ্গুল এগিয়ে দিয়ে বলে, যে কোনো একটা আঙ্গুল ধরো। কেন? আরে তুমি ধরো তো। ঠিক আছে। জিসা ঈশার একটা আঙ্গুল ধরে। এই ড্রেসটা পরে যাব আমি। বাহ, তোর মাথায় কি বুদ্ধি! কি সুন্দর করে ড্রেস ঠিক করলে। আমাকে এভাবে ড্রেস ঠিক করতে হবে। প্রায় আধ ঘন্টা ধরে জিসান আর সাইদ দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে। জিসান বিরক্তিকরভাবে নিয়ে বলে, এতক্ষণ লাগে মেয়েদের সাজতে?
ভাইয়া মেয়েরা সাজতে একটু ভালোবাসে বুঝলে, তাই আজকে হয়তো ওরা দুজন একটু বেশি সাজুগুজু করছে। তুই কি করে জানলি মেয়েরা সাজতে ভালোবাসে? হা হা হা, এটা পৃথিবীর সব ছেলেরাই জানে যে মেয়েরা সাজতে একটু ভালোবাসে বুঝলে, আর এর জ্বালাও জানে। আল্লাহ জানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আমাদের। জিসানের চোখ যায় দরজার সামনে একটা সাদা পরী তার সামনে দাঁড়িয়ে আসছে। ঈশা একটা সাদা ড্রেস পরেছে, সামনের চুলগুলো কার্লি করা, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে তেমন মেকআপ নেই, তাতেই যেন জিসানের চোখ আটকে গেছে ঈশার ওপর। তেমন সুন্দর করে সাজেনি জিসানের ভয়ে। জিসান নিজের হাতটা বুকের মাঝে রাখে। জিসান, তুই তো আজ গেলি রে। সাইদও তাকিয়ে দেখে জিসা তার সামনে দাঁড়িয়ে আছে, একটা মেরুন কালার ড্রেস পরে, চুলগুলো ছুটি করেছে, এক হাতে রেশমি চুড়ি, মুখে তেমন মেকআপ করে নাই। আজকে জিসাকে একদম পিচ্ছি পিচ্ছি লাগছে। ভাইয়া, ঈশার ডাকে জিসানের ধ্যান ভাঙে আর সাথে সাথে বলে ওঠে, কি হয়েছে? এভাবে সারের মতো চিল্লাচ্ছিস কেন? কখন থেকে ডেকে যাচ্ছি কিন্তু কোনো পাত্তাই নেই। তোমার কোথায় হারিয়ে গেছো তুমি? কোথায় হারাবো মানে? আমি দেখছিলাম তুই কতক্ষণ ধরে আমাকে ডাকতে পারিস। ও তাই বুঝি? সে তো আমি বুঝতে পারছি। একদম চুপ, বেশি কথা বললে ঘুরতে নিয়ে যাব না বলে দিলাম। চুপচাপ গাড়িতে গিয়ে ওঠ। জিসা সাইদের দিকে তাকিয়ে দেখে সাইদ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওর দিকে। খানিকটা ভয় লাগছে, যদি জিসানের সামনে এসব ধরা পড়ে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। ঈশা আর জিসা গাড়িতে গিয়ে উঠে বসে। কিরে সাইদ, তোকে গাড়িতে ওঠার জন্য ইনভাইট করতে হবে? ভাইয়া ভাইয়া, কি হয়েছে? ভাইয়া দেখো, তোমার আর ভাবির নতুন বিয়ে হয়ে গেছে, তার জন্য তোমাদের কিছুটা সময় একান্তে সময় কাটানো উচিত, তাই না? কথাটা তুই ঠিক বলেছিস, তাই ভাবছিলাম আমি আর জিসা শুধু শুধু কেন কাবাব মে হাড্ডি হব বলো। তাই তোমরা দুজন এক গাড়িতে যাও আর আমরা দুজন অন্য গাড়িতে। তাই তো, আমি তো এটা ভেবে দেখিনি। এই না হলে আমার ভাইয়া ঈশা জিসা গাড়ি থেকে তাড়াতাড়ি নাম। ঈশা চিৎকার করে বলে, কেন? আমি নামবো না। নামতে বলছি নাম। ঈশা আর জিসা গাড়ি থেকে নামে। ঈশা রাগী জিসানকে বলে, আমি জানতাম তুমি এটা বলবা, গাড়ি থেকে নাম। লাগবে না আমাদের এই ঘুরতে, আমরা নিজেরাই ঘুরবো। এই জিসা চলো। আরে জান, শোনো না। কি হয়েছে? কি আর শুনবো, একটু ঘুরতে চাইছি আর তুমি একটু ঘোরাতে নিয়ে যেতে পারো না? ঠিক আছে, ঘুরবো না আমি তোমার সাথে। জান, রাগ করছিস কেন? আমার পুরো কথাটা না শুনেই চলে যাবি? আমি তো তোকে ঘুরতে নিয়ে যাবই। তাই তাহলে গাড়ি থেকে নামতে বললে কেন? আরে তুই আর আমি এক গাড়িতে যাব, আর সাইদ আর জিসা এক গাড়িতে যাবে বুঝলে। আলাদা গাড়িতে যাব কেন? এক গাড়িতে গেলে সমস্যাটা কি? তুই কি কিছু বুঝিস না? ঈশা অবাক হয়ে বলে, কি বুঝবো? কিছু না, তুই চল আমার সাথে। জিসান ঈশার হাত ধরে গাড়িতে নিয়ে বসায় আর জিসান নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। এদিকে সাইদ আর জিসা এখনো দাঁড়িয়ে আছে। জিসা মনে মনে বলে, এরে কাম সারছে, আজকে আমার কপালে কি আছে আল্লাহ জানে। এমন সময় সাইদের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, কিরে তুই কি যাবি নাকি যাবি না? নাকি আমার সাথে যাওয়ার ইচ্ছে নেই তোর? আমি কখন বললাম যাবো না তোমার সাথে? ও যাবি? তাহলে দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে ওঠ। হ্যাঁ উঠছি। জিসা গাড়ির পিছনে উঠতে চাইলে উঠতে পারে না। ওই, আমাকে কি তোর গাড়ির ড্রাইভার মনে হয়? না, কেন? তাহলে গাড়ির পিছনে গিয়ে বসছিস কেন? সামনে এসে বস। না মানে আসলে গাড়ির সামনে বসলে আমার আবার বমি হয়, তাই আমি পিছনে বসি। ওমা, তাই বুঝি? গাড়ির সামনে বসলে বমি হয় আমার জানটার? কিন্তু আগে জানতাম না তো যে তোর বমি হয়। না মানে আসলে চুপচাপ সামনে গিয়ে বস, আর না হলে আমি তোকে কোলে করে নিয়ে গাড়িতে বসাবো। না না, আমি নিজেই গাড়িতে উঠছি। গুড। জিসা আস্তে আস্তে করে গাড়িতে উঠে বসে। সাইড ড্রাইভিং সিটে গিয়ে বসে। তারপর জিসা সিট বেল্ট লাগায়নি তা দেখে। সাইড সিট বেল্ট লাগানোর জন্য জিসার কাছে যেতেই জিসা ভয়ে চোখ মুখ বন্ধ করে নেয়। সাইদ জিসার কাছ থেকে সরে এসে বলে, চোখটা খোল। জিসা আস্তে আস্তে নিজের চোখ খোলে। সাইদ জিসার মুখের সামনে গিয়ে বলে, কি ভেবেছিলি আমি কিছু না করে ফেলবো?
ভয় পাওয়ার কিছু নেই। এমন কিছু করব না যাতে করে তুই কষ্ট পাস। যা করার বিয়ের পরপরই করব। কি বলিস তুই? চোখ টিপ দিয়ে বলে। জিসা তো সাইদের কথা শুনে লজ্জায় লাল হয়ে গেছে। হইছে, আর লজ্জা পেতে হবে না, এবার আমরা যাই। জিসান বসে আছে হাসপাতালের করিডোরে, রক্ত মাখা শার্ট পরে। জিসান ভাবতেও পারছে না তার জীবনে এত বড় একটা সংকটের দিন আসবে। জিসানের চোখ দুটো রক্ত লাল হয়ে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে আর নিজেকে নিজে দোষারোপ করছে, কেন আমি ঈশাকে একা রেখে গিয়েছিলাম। জিসান চোখ বন্ধ করতেই কিছুক্ষণ আগে ঘটে যাওয়া দৃশ্যটা জিসানের চোখের সামনে ভেসে ওঠে। ঈশা রাগী চোখে জিসানের দিকে তাকিয়ে আছে, আর জিসান গাড়ি ড্রাইভ করছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? তুমি আমাকে একা নিয়ে আসলে কেন? মানে আবার কি? জিসাকে একা রেখে আমরা ঘুরতে চলে যাচ্ছি কোথায় ভেবেছিলাম আমি আর ও মিলে একটু ঘুরবো, তা না, তুমি ওকে ওখানে একা রেখে চলে এসেছো। আরে জান, জিসাকে তো সাইদ নিয়ে আসবে। সাইদ ভাইয়া নিয়ে আসার কি দরকার ছিল? আমরা চারজন এক গাড়িতে গেলে কি এমন ক্ষতি হতো শুনি? ঈশা জিসানের কানের কাছে বকবক করে যাচ্ছে ননস্টপ। ঈশার এই বকবকনির জন্য মনে হচ্ছে জিসানের কানের পোকাটা বের হয়ে যাবে। জিসান রাগে গাড়ি ব্রেক করে। এটা কি করলে তুমি? এভাবে ব্রেক করলে কেন? মেরে ফেলবে নাকি? আমাকে কোনো কাণ্ডজ্ঞান নেই তোমার? বুকে থুতু দিতে দিতে বলে। কিন্তু জিসান হুট করে ঈশা ঠোঁটে কিস করে ফেলে। ঈশা তো অবাক হয়ে যায়, কি থেকে কি হয়ে গেল। জিসান ঈশার কাছ থেকে সরে আসে। ঈশা কিছুটা লজ্জা পায়, আর একটা কথা বললে আবার কিন্তু আমি এই কাজটা করব, বুঝলি? তাই চুপচাপ বসে থাক। বড় একটা মাঠের পাশে নদীর ধারে বসে আছে জিসান আর ঈশা, একে অপরের হাত ধরে। ঈশা জিসানের কাঁধে মাথা রেখে বসে আছে। হঠাৎ করে ঈশার চোখ যায় আইসক্রিমের দিকে। আইসক্রিম দেখে ঈশা লাফ দিয়ে ওঠে। কি হলো, এভাবে ব্যাঙের মতো লাফ দিয়ে উঠলি কেন? আইসক্রিম, আমি আইসক্রিম খাবো। ভাইয়া প্লিজ আমাকে আইসক্রিম এনে দাও। পারবো না, পরে তো ঠান্ডা লাগবে, পরে আমাকে তোর সেবা করতে হবে। আমি পারবো তোর জিগিরি করতে? আর একটা কথা, তুই কি বললি আমাকে? ওকে আর বলবো না তোমাকে। ভাইয়া প্লিজ আমাকে আইসক্রিম এনে দাও। তুমি যদি না দাও তাহলে আমি নিয়ে গিয়ে আনছি। জিসান ঈশার হাত ধরে বলে, তোর যেতে হবে না, আমি আনছি, তুই এখানে বসে থাক। ওকে। জিসান আইসক্রিম আনতে চলে যায়। এদিকে সাইদ আর জিসা বসে ফুচকা খাচ্ছে। সাইদ জিসার মুখের সামনে একটা ফুচকা নিয়ে দেয়। জিসা মুচকি হেসে সাইদের কাছ থেকে ফুচকাটা খেয়ে নেয়। জিসাও সাইদকে ফুচকা খাইয়ে দেয়। জিসান আইসক্রিম নিয়ে ঘুরে ফিরতে দেখে জিসান পুরো পৃথিবীটা ঘুরে যায়। জিসান আইসক্রিমটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়াতে শুরু করে আর চিৎকার করে, ঈশা! জিসানের চিৎকার শুনে সাইদ আর জিসা তাকে দেখে ঈশাকে কতগুলো লোক তুলে নিয়ে যেতে চাইছে। ভাইয়া প্লিজ বাঁচাও আমাকে। জিসান আর সাইদ তাড়াতাড়ি করে এসে সব গুন্ডাদের মারতে শুরু করে। একটা গুন্ডা হঠাৎ করে ঈশার গলাতে ছুরি ধরে। ঈশা কান্না করতে করতে বলে, ভাইয়া। জিসান অস্থির হয়ে যায়। ওটা তুই কি করছিস? তুই ওকে ছেড়ে দে, ওর গলাতে লেগে যাবে। ছেড়ে দিব ভাবলি কি করে? ওকে তো আমরা তুলে নিয়ে যেতে এসেছি, তাহলে ছাড়বো কেন? সাইদ রেগে বলে, কুত্তার বাচ্চা, ছেড়ে দে বলছি, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। একদম কাছে আসবি না, তাহলে কিন্তু বসিয়ে দেবো ছুরিটা ওর গলাতে। তাই নাকি? ঠিক আছে, ছুরি তাহলে বসা। কি হলো, বসা। শেষের কথাটা জিসান চিৎকার করে বলে। জিসান বুঝতে পারে ঈশার কোনো ক্ষতি করার জন্য এরা আসেনি, ওকে তুলে নিয়ে যাওয়ার জন্য এসেছে। গুন্ডাটার হাত কাঁপছে। জিসান ক্রমশ এগিয়ে আসছে ঈশার দিকে। গুন্ডাটা জিসানের এগোনো দেখে ভয় পেয়ে ঈশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঈশা নিজের তাল সামলাতে না পেরে মাথাটা গাছের সাথে লেগে যায়, আর সাথে সাথে গলগলিয়ে মাথা থেকে রক্ত পড়তে থাকে। ঈশার চোখে অন্ধকার নেমে আসে, চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। জিসান তাড়াতাড়ি করে ঈশাকে ধরে বলে, ইস্যু কথা বল। দেখ, তোর কিছু হবে না আমি থাকতে, তোর সাথে কিছু হতে দিব না। ইস্যু প্লিজ কথা বল, প্লিজ।
ভাইয়া ভাবিকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে হবে। জিসান জিসার কথা শুনে জলদি ঈশাকে কোলে তুলে নিয়ে গাড়িতে নিয়ে বসায়। ঈশার মাথাটা জিসানের কোলে রাখে। রুমাল দিয়ে জিসান ঈশার ক্ষত স্থান চেপে ধরে রাখে যাতে রক্ত পড়তে না পারে। সাইদ জোরে গাড়ি ড্রাইভ করছে আর জিসা সাইদের পাশে বসে। জিসা বাড়িতে কল করে সবটা বলে। জিসান কাতর গলায় বলে, ইস্যু প্লিজ চোখ খোল, একবার তাকা, আমি তোকে আর বকবো না, কোনো দিন বকবো না। ইস্যু সাইদ তাড়াতাড়ি ড্রাইভ কর। হ্যাঁ করছি। ঈশাকে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। লালবাতিটা জ্বলে ওঠে। ঈশার ট্রিটমেন্ট শুরু হয় যত সম্ভব তাড়াতাড়ি। কিছুক্ষণ পরেই সালিহা বেগম আর সবাই হাসপাতালে চলে আসে। কিন্তু জিসানের কারোর দিকে মন নিয়েও বা নিজের মাঝে নিজেই ডুবে আছে ও। প্রায় 2 ঘন্টা পরে অপারেশন থিয়েটারের লাল বাতিটা নিভানো হয়। ডক্টরের ডাকে জিসানের ধ্যান ভাঙে আর উঠে দাঁড়ায়। জিসান, ডাক্তার আমার স্ত্রী ও ঠিক আছে তো? আসলে ওনার অনেক রক্ত ঝরছে, তাই 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না। জিসান কন্ট্রোল হারিয়ে রাগে ডক্টরের কলার চেপে ধরে। কেন বলতে পারছেন না? আপনারা তো ডাক্তার, তাহলে বলতে পারছেন না কেন? আমার স্ত্রীর যদি কিছু হয় ডাক্তার, আমার থেকে কেউ খারাপ হবে না বলে দিলাম। আমি এই হাসপাতাল ধ্বংস করে দেব, বুঝতে পেরেছেন কথাটা আপনি? সাইদ তাড়াতাড়ি এসে জিসানকে সরিয়ে নিয়ে আসে। ডক্টর ভয় পেয়ে এখান থেকে চলে যায়। ভাই প্লিজ তুমি শান্ত হও, ভাবির কিছু হবে না, তুমি একটু শান্ত হও। সালিহা বেগম করুণ গলায় বলেন, জিসান বাবা তুই একটু শান্ত হ, দেখ ঈশার কিছু হবে না, আল্লাহ এতটা নিষ্ঠুর না, ঈশার কিছু হবে না। জিসান ধপ করে চেয়ারে বসে পড়ে। সালিহা বেগমের কোমর চাপটে ধরে কান্না করতে করতে বলে, মা আমি কি করে শান্ত হব তুমি বলো? ঈশুর যদি কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না, যেও আমার প্রাণ। আর প্রাণটা যদি না থাকে তাহলে দেহটা কি করে টিকবে তুমি বলো মা? শান্ত হ বাবা, শান্ত হ, কিছু হবে না, ঈশার কিছু না। আমাদের ভালোবাসা আর দোয়া ওর কিছু হতে দিবে না। এদিকে তোর সাহস কি করে হলো আমার ঈশাকে আঘাত করার? তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বস আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। তুই আমার কলিজাতে হাত দিয়েছিস, তোকে তো এই দুনিয়া থেকে চলে যেতেই হবে, গুড বাই। সাথে সাথে একটা গুলির আওয়াজ হয়, গাছপালা থেকে সব পাখিরা উড়ে চলে যায় গুলির শব্দে। আমার ঈশার খবর এক্ষুনি চাই। জি বস, আমি এক্ষুনি এনে দিচ্ছি। সারা ঘর ঈশার ছবিতে ভরা। লোকটা ঈশার ছবিতে হাত বুলিয়ে বলতে থাকে, সরি সোনা, আমি বুঝতে পারি নাই তোমাকে ওরা আঘাত করবে, কিন্তু আমি ওকে ওর শাস্তি দিয়ে দিয়েছি সোনা। খুব শীঘ্রই আমি তোমাকে আমার কাছে নিয়ে আসব। আমি তোমাকে যে ভীষণ ভালোবেসে ফেলেছি কলিজা, খুব ভালোবেসে ফেলেছি। প্রায় 24 ঘন্টা পর ঈশার জ্ঞান ফেরে। জিসান ঈশার কেবিনে ঢুকে দেখে ঈশার চোখ বন্ধ করে আছে, স্যালাইন চলছে। একদিনে ঈশার চোখ মুখ শুকিয়ে গেছে। জিসান একটা চেয়ারে বসে ঈশার বাঁ হাতটা ধরে। ঈশার চোখ মেলে তাকে দেখে জিসান। ঈশা জিসানকে দেখে চমকে যায়। জিসানের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। সারা রাত জিসান ঘুমাতে পারেনি ঈশার টেনশনে। কেমন আছিস এখন? ভালো। তোমার চোখ মুখের এই অবস্থা কেন? সারা রাত ঘুমাও নাই তাই না? কি করে আমি ঘুমাবো বল? আমার জানটা মৃত্যুর সাথে লড়াই করছে আর আমি শান্তিতে ঘুমাবো? তুই ভাবলি কি করে? খুব ভালোবাসা তাই না আমাকে? বিশ্বাস কর, তুই না থাকলে আমি বাঁচতে পারবো না, মরেই যাব আমি। একদম মরার কথা বলবা না, বুঝলে? আর আমিও তোমাকে খুব ভালোবাসি। জিসান ঈশাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ঈশা জিসানের পিঠে আলতো হাতে চাপড় দিয়ে বলে, তুই একদম কান্না করবা না, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি চলে যাব। ঠিক আছে, আমি আর কান্না করব না। ঈশা সুস্থ হতে অনেক দিন কেটে যায়। এর মাঝে জিসান অনেক চেষ্টা করেছে কি ঈশার উপর হামলা করেছে, কিন্তু জিসান কিছু জানতে পারল না। গভীর রাতে জিসান আর ঈশা ব্যালকনির দোলনাতে একটা চাদরের নিচে একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। জান ঠান্ডা লাগছে? একটু একটু। কে বলেছিল তোকে এত রাতে শাওয়ার নেওয়ার জন্য? আমার কথা তো শুনিস না। এখন যদি জ্বর ওঠে তাহলে? আর ওয়েদারটাও কেমন ঠান্ডা, চল ঘরে যাই। ঈশা জিসানকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, না
কেননা ঘরে যেতে ভালো লাগছে না, আর একটু এখানে থাকি না, ঠিক আছে। হঠাৎ করে জিসানের ফোন মেসেজ আসার শব্দে জিসান মেসেজটা ওপেন করে যা দেখে তাতে জিসান খুব অবাক হয়। এত রাতে এমন মেসেজ কে পাঠালো? খুব ভালোবাসো নাকি নিজের বউকে? বেসে যাও, হয়তো এটাই তোমাদের লাস্ট ভালোবাসার রাত হবে, মিস্টার জিসান চৌধুরী। জিসানের মেজাজটা গরম হয়ে যায়। জিসান তাকিয়ে দেখে ঈশা ঘুমিয়ে গেছে। জিসান ঈশাকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দেয় আর কপালে একটা কিস করে। জিসান তাড়াতাড়ি করে মেসেজে আসা নাম্বারে কল দেয়, কিন্তু ফোন বন্ধ আসে। যতবারই কল দেয় ততবারই বন্ধ আসে। ড্যামিট, কে হতে পারে এটা? কে? জিসান ব্যালকনিতে গিয়ে বাইরে তাকিয়ে দেখে কেউ আসছে কি না, কিন্তু জিসান কাউকে দেখতে পায় না। জিসান চলে যেতে গাছের আড়াল থেকে একজন বেরিয়ে এসে আর একটা বাঁকা হাসি দেয়। সকালে জিসান ঘুম থেকে উঠে ফোন চেক করে দেখে সে একই নাম্বার থেকে আরেকটা মেসেজ এসেছে। মেসেজটা দেখে জিসান তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে বের হতে যাবে, সাথে সাথে ঈশা জিসানের সামনে এসে দাঁড়ায়। এত সকালে কোথায় যাচ্ছ তুমি? অফিসের কাজ আছে, আমি তাড়াতাড়ি ফিরে আসার চিন্তা করব, তুই চিন্তা করিস না। জিসান চলে যেতেই ঈশার মনটা খারাপ হয়ে যায়, কিন্তু জিসান আবার ফিরে এসে ঈশার কপালে একটা কিস করে বলে, সাবধানে থাকিস। সারাদিন জিসান কোনো ফোন দেয়নি ঈশাকে। সন্ধ্যা হয়ে গেছে। ঈশা জিসানের ফোনে কল করে, কিন্তু ফোন বন্ধ পায়। ঈশার চিন্তায় শেষ হয়ে যাচ্ছে, জিসানের কোনো খবর পাওয়া যাচ্ছে না দেখে। বাড়ির সবাই জিসানকে নিয়ে চিন্তা করছে। ঈশা তো ঘরে বসে বসে কখন থেকে কান্না করে যাচ্ছে, জিসানের কোনো বিপদ হলো না তো তা ভেবে। রাত 9টা, হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। ঈশা কলিং বেলের শব্দ শুনতে পেয়ে দরজা খুলতে যাবে, কিন্তু তার আগে আসমা দরজা খুলে দেয়। ঈশা জিসানের পাশে একজন মানুষকে দেখে স্তব্ধ হয়ে যায়। পা দুটো আটকে গেছে ঈশার। বাড়ির সবাই জিসানের দিকে বিস্ময়ের চোখে তাকিয়ে আছে। বাড়ির সবাই জিসানের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশা সিঁড়ির এক সাইডে দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল হয়ে আছে, দুহাত কসলাচ্ছে কখন থেকে। ঈশা জিসানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু জিসান একবারও ঈশার দিকে তাকায়নি। জিহান চৌধুরীর আগে বলতে শুরু করেন, এসব কি জিসান? কিসব মানে? তুই কি কিছু বুঝতে পারছিস না, নাকি বুঝতে চাইছিস না? কোনটা? হঠাৎ করে তুই রুহিকে এ বাড়িতে নিয়ে আসলি কেন? একবারও কি ঈশার কথাটা ভাবলি না, ওর মনে কি হতে পারে? সালিহা বেগম বলার পরপরই জিহান চৌধুরী বলেন, তুমি যা খুশি তাই করতে পারো না জিসান। এটা কোনো সিনেমা না, এটা বাস্তব। সবসময় নিজের ইচ্ছা মতো চলতে পারো না তুমি। আমরা একটা সমাজে বাস করি, 5 জনের সাথে চলাফেরা করি, আর তুমি নিজের ইচ্ছাতে ঈশাকে বিয়ে করেছ। আমরা কেউ তোমাকে জোর করিনি। আর এখন তুমি হঠাৎ করে রুহিকে এই বাড়িতে এনে বলো এ বাড়িতে থাকবে কেন? জিসান কিছু বলছে না দেখে সালিহা বেগম রেগে বলেন, কি হলো জিসান? আমরা তোকে কিছু জিজ্ঞেস করছি তো। ভাই প্লিজ কিছু তো বলো। জিসা অসহায় মুখ করে বলে, আমি তোমাদের কারো কাছে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নেই। আমার যা করতে মন চেয়েছে তাই করেছি, তাই প্লিজ কেউ আমার কাছে কোনো কৈফিয়ত চাইবে না, আমি এটাই আশা রাখব। ছেলের এমন কথা শুনে সালিহা বেগম বলেন, তার মানে তুই রুহিকে এই বাড়িতে রাখতে চাইছিস, তাই তো? হ্যাঁ, রুহি আজকে থেকে এই বাড়িতে থাকবে। বাহ, খুব ভালো বললি তুই জিসান। তোকে আমার সন্তান ভাবতে ঘৃণা হচ্ছে। যে মেয়েকে তুই রিজেক্ট করে ঈশাকে বিয়ে করলি, আজকে তুই তাকে এ বাড়িতে এনে রাখতে চাইছিস? প্লিজ, আমি এই বিষয়ে একটা কথা শুনতে চাই না, ঠিক আছে? আমরা তোকে কেউ কিছু বলবো না, তবে আমার ঈশার যদি কোনো ক্ষতি হয় জিসান, তবে আমার থেকে কেউ কিন্তু খারাপ হবে না, বলে দিলাম। সালিহা বেগম এই কথাটা বলেই চলে যান। জিসান ঈশার দিকে তাকায়। ঈশা জিসানের দিক থেকে মুখ সরিয়ে নেয়, তারপর উপরে চলে যায় দৌড়ে। ঈশার সারা পৃথিবী ঘুরছে জিসানের এই কথাটা শুনে। খুব কষ্টে ঈশা ঘরে যায়। পা দুটো অবশ হয়ে গেছে। ঈশা ঘরে ঢুকে ধাপ করে ফ্লোরে বসে পড়ে, ডুকরে ডুকরে কান্না করতে থাকে। ঈশা ভাবতেও পারছে না জিসান তাকে এভাবে ঠকাবে।
ঈশার ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে, কিন্তু এটা যে ঈশা করতে পারবে না। একটু পরে জিসান আসে ঘরে। জিসান ঘরে এসে ঈশার এমন অবস্থা দেখে জিসানের বুকের ভেতরটা যেন জ্বলে পড়ে যাচ্ছে। কিন্তু জিসান যে নিরুপায়, তার হাত পা প্রায় এই মুহূর্তে বাঁধা। জিসানের আসার শব্দ শুনতে পেয়ে ঈশা উঠে দাঁড়ায়। জিসান বুঝতে পারছে ঈশার মনের ভেতর কি চলছে, তাই কিছু না বলে চলে যেতে চাইলে ঈশা জিসানের হাত ধরে বলে, এসবের মানে কি? কিসব মানে? তুমি আমার সাথে মজা করছো? কেন তুমি আমার সাথে এমন করলে? কি দোষ করেছি আমি? তুই কোনো দোষ করিসনি। যা দোষ করেছি সব আমি করেছি। ঈশার আগে জিহানের কলার চেপে ধরে। কি বলতে চাইছো তুমি? আমাকে তুমি বিয়ে করে খুব বড় ভুল করেছ। তাহলে কেন তুমি আমাকে বিয়ে করলে? আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি আমাকে বাধ্য করেছ তোমাকে বিয়ে করতে। ইস্যু, তুই প্লিজ শান্ত হ। কি শান্ত হব আমি? প্রথমে নিজের বাবা মাকে হারালাম, তারপর যাকে ভালোবাসলাম সে আমাকে ঠকালো, আর এখন যাকে আমি নিজের মন প্রাণ সবটুকু উজাড় করে ভালোবাসলাম সেও আমাকে ঠকালো। কেন তুমি আমাকে এভাবে ঠকালে কেন? ঈশা, আমার কলার স্যার বলছি। তুই ভুলে যাচ্ছিস তুই কার কলার ধরেছিস? হঠাৎ করে রেগে গিয়ে কথাটা বলে জিসান। ঈশা একটা তাচ্ছিল্যপূর্ণ হাসি দেয়। সত্যি আমি ভুলে গেছি আমি কার কলার ধরেছি। কি বলতো, আমি তোমাকে একটু বেশি ভালোবেসে ফেলেছি, যার প্রতিদান তুমি আমাকে আজকে এভাবে দিলে। ঈশা, আমি তোকে শেষবারের মতো বলছি আমার কলার ছাড়। জিসান ঈশার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিয়ে ঘর থেকে চলে যায়। ঈশা জিসানের যাওয়ার দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকে। ঈশা আবারও হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ে। ঈশার খুব জোরে গলা ফাটিয়ে কান্না করতে ইচ্ছা করছে, কিন্তু পারছে না, যার কারণে ঈশার বুকটা ফেটে যাচ্ছে। অন্যদিকে কেউ ঈশার এমন অবস্থা দেখে চোখে মুখে হাসির রেখা ফুটে। সেটার কেউ না, সে হলো রুহি। রুহি এতক্ষণ দরজার আড়ালে থেকে সবকিছু দেখছিল। জিসান রুহিকে দেখার সাথে সাথে ঈশার সাথে এমন রুড বিহেভ করলো। ঈশা নিজে নিজে বলতে শুরু করলো, আমার সাথেই কেন এমন করো তুমি খোদা? কেন? মা বাবার সাথে কেন তুমি আমাকে উপরে নিয়ে গেলে না কেন? আত্মহত্যা করা যে মহাপাপ, না হলে আমি নিজেকে নিজেই শেষ করে দিতাম। খুব মনে পড়ছে বাবা মাকে, তোমাদের আজকে খুব। তোমরা বেঁচে থাকলে হয়তো আমার জীবনটা এমন হতো না, হয়তো আরো সুন্দর হতো। ঈশা কান্না করতে করতে এক পর্যায়ে ফ্লোরে ঘুমিয়ে পড়ে। ছাদে বসে আছে জিসান, একের পর এক সিগারেট খাচ্ছে। জিসানের বুকের ভেতরটা জ্বলে আসছে। সেটা হয়তো সিগারেট খাওয়ার জন্য না, ঈশাকে এভাবে কষ্ট দেওয়ার জন্য। সরি জান, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমার যে কিছু করার নেই। তোকে বাঁচানোর জন্য যে আমাকে এই কাজটা করতেই হবে। যখন তুই জানতে পারবি আমি কেন সব করেছি, তখন তুই আমাকে আর ভুল বুঝবি না। খুব তাড়াতাড়ি তোকে এই কষ্ট থেকে আমি মুক্তি দিব, খুব তাড়াতাড়ি। তার জন্য যে আমার কিছুটা সময় দরকার। জিসান ছাদ থেকে ঘরে এসে দেখে ঈশা গুটিসুটি হয়ে শুয়ে আছে ফ্লোরে। জিসান ঈশাকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। ঈশার গায়ে চাদর টেনে দিয়ে ঈশার কপালে একটা কিস করে, তারপর ব্যালকনিতে চলে যায় আর সাইদকে কল করে। সকালে ঈশা ঘুম থেকে উঠে দেখে বিছানাতে শুয়ে আছে। নিজ মনে ঈশা বলে ওঠে, রাতে তো আমি ফ্লোরে শুয়েছিলাম, বিছানাতে আনলো কে? ভাইয়া হবে নিশ্চয়ই, কিন্তু ভাইয়া কোথায়? ঈশা ঘরের সব জায়গাতে খোঁজে, কিন্তু জিসানকে পায় না। তাই ঈশা ফ্রেশ হয়ে নিচে নেমে যা দেখে তাতে ঈশার নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। রুহি আর জিসান একে অপরের হাত ধরে নাস্তা করছে। রুহি জিসানকে খাইয়ে দিচ্ছে, আর পাশে জিসা আর সালিহা বেগম দাঁড়িয়ে রাগী চোখে জিসান আর রুহির এসব কাণ্ড দেখছে। জিহান চৌধুরী রাগে ডাইনিং টেবিলে আসেনি নাস্তা করতে। রুহি ঈশাকে দেখে বলতে থাকে, আর ঈশা তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? সবাই ঈশার দিকে ফিরে তাকায়। জিসান ঈশার দিকে এক নজর তাকিয়ে নিজের চোখ ফিরিয়ে নেয়। জিসান যে ঈশার এমন ফ্যাকাশে চেহারাটা দেখতে পারছে না। বুকের ভেতরটা যে জিসানের মোচড় দিয়ে উঠছে ঈশার এমন চেহারা দেখে। সালিহা বেগম ঈশাকে দেখে বলে, ঈশা মা নাস্তা করতে আয়, কালকে রাতেও ডিনার করিসনি, আয় নাস্তা করে সে। না মামনি, আমি ঠিক আছি, আমি একটু পরে নাস্তা করব, তোমরা সবাই নাস্তা করে নাও। ঈশা চলে যেতে নিলে
রুহির কথায় থেমে যায়। আর ঈশা, কই যাও? আমাদের সাথে নাস্তা করো, এসো, তাহলে খুব মজা। তোমরা মজা করে নাস্তা করো, তোমাদের কারো চিন্তা করতে হবে না আমার জন্য। ঈশার গলা আটকে আসছে কথা বলতে, তারপর খুব কষ্টে এই কথাটা বলে চলে যায় ঘরে। ঈশা ঘরের এক কোণে বসে হাঁটু ভাঁজ করে কান্না করতে থাকে। এর একটু পরে রুহি আসে ঘরে আর এসে বলা শুরু করে, আর ঈশা, তুমি এখানে বসে কান্না করছো কেন? আমাদের সাথে নাস্তা না করে চলে আসলে? এটা কিন্তু ঠিক না। তুমি এই ঘরে? ঈশা বসা থেকে উঠে দাঁড়ায়। রুহি সারা ঘর পায়চারি করতে করতে বলে, এই ঘরটার তো আমার হওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যক্রমে তোমার হয়ে গেল ঘরটা। কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই ঘরটা আমার। মানেটা বুঝতে পারছো না তুমি, তাই না ঈশা? আসলে কি বলো তো, জিসান আমাকে ভালোবাসে, বলেছি না আমি জিসানকে আমার করেই ছাড়বো। আর কি বলো তো, জিসান হলো বড়লোকের ছেলে। তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়েকে কি করে ও ভালোবাসবে? ও আমাকে ভালোবাসে। আমার কি নেই বলো? বাড়ি গাড়ি টাকা পয়সা রূপ সব কিছু আছে, কিন্তু তোমার কাছে কি আছে বলো তো? আসলে তুমি ছিলে জিসানের কাছে সামান্য মোহ মাত্র। এখন সেই মোহ কেটে গেছে জিসানের, তাই তো ও আমার কাছে চলে এসেছে। আমি ভাইয়ের কাছে শুধু মোহ মাত্র ছিলাম। অবাক দৃষ্টিতে তাকে বলে কথাটা ঈশা। হ্যাঁ, তা নয়তো কি। দেখো, আমার কাছে সব কিছু থাকতেও ও আমাকে প্রথমে রিজেক্ট করে দেয়, তোমাকে বিয়ে করলো। আর যখন বুঝতে পারলো ওর কাছে তুমি একটা মোহ ছিলে, তখনই ও আমার কাছে এসে নিজের ভুলটা স্বীকার করে নিল। আর জিসান হলো বড়লোকের ছেলে, এমন অনেক মেয়ের প্রতি হয়তো ওর মোহ জন্মাতে পারে কিংবা থাকতে পারে, কিন্তু আমি হলাম গিয়ে ওর আসল ভালোবাসা। চুপ করো তুমি, একদম চুপ করো। আমি এসব কথা শুনতে চাই না তোমার কাছ থেকে। কি করবে বলো? যেটা সত্যি সেটাই বললাম তোমাকে। ঠিক আছে, আমি এখন আসি। সন্ধ্যায় আবার একটা পার্টি রেখেছে জিসান। কিসের পার্টি? ও, তুমি জানো না? আসলে আমি নতুন করে ওর জীবনে এসেছি, তো তাই একটা ছোট্ট পার্টি রেখেছে। আচ্ছা, আমি এখন আসি, তুমি কিন্তু আসবে পার্টিতে, কেমন? রুহি ঘর থেকে চলে যায়। ঈশা নিজের চোখের পানি মুছে বলে, আমি নিশ্চয়ই যাব আজকে ওই পার্টিতে, খুব সুন্দর করে সেজে। আর আজকে এই সাজটাই হবে আমার জীবনের শেষ সাজ। আমাকে তুমি কষ্ট দিতে চাইছো তো ভাইয়া, কিন্তু আমি আর কষ্ট পাবো না। ভাবি, জিসা, তুমি এসো, ভিতরে এসো। ভাবি, তুমি জানো বাইরে কি হচ্ছে? সারা বাড়ি সুন্দর করে সাজানো হচ্ছে ওই মেয়েটা এই বাড়িতে আসার কারণে। আমি জানি সব জিসা, তারপরে তুমি কিছু বলবে না ভাইয়াকে? না, কেন? চলো আমরা চলে যাই এই বাড়ি থেকে। আমার এই বজ্জাত মেয়ের এসব ন্যাকামও ভালো লাগছে না। না জিসা, আমরা কোথাও যাব না, আমরা এই পার্টিতে অ্যাটেন্ড করব। কি বলছো কি তুমি? যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ, ভেবে বলছি। আমি যাব, আর আমার সাথে তুমিও যাবে। তুমি কি পাগল হয়ে গেছো ভাবি? প্লিজ জিসা, আমার এই শেষ অনুরোধটুকু রাখো প্লিজ। কিন্তু প্লিজ জিসা, ঠিক আছে, যাব আমি। সন্ধ্যায় চৌধুরী বাড়িতে আলোতে আলোতে সারা বাড়ি আলোকিত হয়ে আছে। চারিদিকে নানা রকমের ফুল। জিসান সারাটা দিন ঈশাকে দেখে নাই। জিসানের খুব চিন্তা হচ্ছে ঈশার জন্য। জিসান ঈশাকে খুঁজতে যেতে চাইলে জিসানের হাতটা কেউ ধরে ফেলে। জিসান পিছনে তাকে দেখে রুহি। কোথায় যাচ্ছ তুমি? তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমাকে তুমি কি কথা দিয়েছিলে, আর আজকে তুমি আমাদের বিয়ের কথা সবার সামনে বলবে, সেটা তোমার মনে আছে তো? নিশ্চয়ই মনে আছে তোমার। তাই চুপচাপ এখানে থাকো, এক পাও এগোবে না তুমি। তুমি মস্ত বড় ভুল করছো রুহি। এটার মাসুল তোমাকে দিতে হবে, কিন্তু আজকে না, কাল। সেটা নিয়ে না হয় তোমাকে চিন্তা করতে হবে না, তুমি বরং এটা ভাবো কি করে তোমার ইস্যুকে নিজের কাছে ধরে রাখতে পারো। জিসানের ইচ্ছা করছে এই মুহূর্তে রুহিকে মাটিতে পুঁতে ফেলতে। জিসান চারিদিকে তাকে দেখে ঈশা কোথাও নেই। মনে মনে বলে ওঠে, কোথায় গেলি তুই ইস্যু? প্লিজ একবার দেখা দে। হঠাৎ করে জিসান একটা মেয়েকে দেখতে পায়, যার পরনে একটা লাল শাড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, মুখে মেকআপ, চুলগুলো কার্লি করে রেখেছে। কানের এক সাইডে কাঁচা লাল গোলাপ গুজে রেখেছে, যাতে যেন মেয়েটার সৌন্দর্য আরও বেড়ে গেছে।
সবাই মেয়েটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেটা জিসানের একদম সহ্য করতে পারছে না। জিসান সহ্য করবেই বা কি করে? এই মেয়েটা আর কেউ না, তারই তো ইস্যু। ঈশা জিসানের দিকে তাকিয়ে দেখে রুহি জিসানের হাত ধরে আছে। ঈশা জিসানের দিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নেয়। জিসানের রাগে মেজাজটা গরম হয়ে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে মনে মনে বলে, খুব সাজুগুজু করা হচ্ছে না? একবার তোকে হাতের কাছে পাই, তারপর তোকে বুঝাবো। ঈশা সবার সাথে হেসে কথা বলছে জিসানকে দেখিয়ে দেখিয়ে। জিসান ঈশার কাছে যেতে চাইল, যেতে পারছে না রুহির কারণে। রুহি ঈশার এমন রূপ দেখে মনে মনে বলে, কি ব্যাপার ঈশা, এত স্বাভাবিক কি করে আছে? কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ করে রুহি স্টেজে উঠে মাইক নিয়ে বলতে থাকে, সবাইকে জানাই স্বাগতম আমাদের এই সুন্দর পার্টিতে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না এই পার্টিটা কিসের জন্য রাখা হয়েছে। ধৈর্য ধরুন, সব কিছু জেনে যাবেন। তার আগে আপনাদের প্রিয় জিসান একটা গান গাইবে। গান আমি? রুহি বলে, হ্যাঁ জিসান, প্লিজ গাও না আমার জন্য, প্লিজ গাও। গাইব, কিন্তু তোমার জন্য, আমার ইস্যুর জন্য, শুধুমাত্র ওর জন্য। রুহির কানের কাছে গিয়ে বলে কথাটা জিসান। রুহির তো মেজাজটা গরম হয়ে যায় এই কথাটা শুনে। তারপরও কিছু না বলে হাসি মুখ করে রাখে। জিসান মাইক হাতে নিয়ে স্টেজে উঠে ঈশার দিকে তাকে গান গাইতে শুরু করে। সবটা গান জিসান ঈশার দিকে তাকিয়ে গিয়েছে। জিসান গান গেয়ে মাইকটা রেখে সামনে তাকে দেখে ঈশা কোথাও নেই। জিসান তাড়াতাড়ি করে খোঁজা শুরু করে, কিন্তু ঈশাকে জিসান কোথাও পায় না। জিসান তাড়াতাড়ি করে ঘরে যায়, কিন্তু ঘরে ঈশাকে পায় না। জিসান ঘর থেকে চলে আসতে নিলে টেবিলের উপরে একটা সাদা পেপার দেখে থেমে যায়। জিসান আস্তে আস্তে করে টেবিলের উপর থেকে পেপারটা হাতে নিয়ে দেখে একটা চিঠি, যেটা ঈশার লেখা চিঠি। জিসান পড়তে শুরু করে, প্রিয় জিসান, তোমাকে ভাইয়া ডাকলে অনেক রাগ করো, তাই জিসান বলেই ডাকলাম। আমি জানি তুমি হয়তো আমাকে বিয়ে করে অনেক ভুল করেছ। আমি শুধু তোমার কাছে মোহ ছিলাম, যেটা আমি বুঝতে পেরেছি। আমি চাই না তুমি আমার জন্য নিজের জীবন নষ্ট করো, তাই আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে। তুমি রুহি আপুকে নিয়ে সুখে থাকো। আমি কোনোদিন তোমাদের দুজনের মাঝে বাধা হয়ে দাঁড়াবো না। তোমরা সুখী হও, আমি এটাই চাই। আর একটা অনুরোধ, আমাকে প্লিজ খোঁজার চেষ্টা করো না। ভালো থেকো, গুড বাই। ইতি তোমার ইস্যু। জিসান হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে, চিৎকার করে বলে, ইস্যু, তুই আমার জীবন থেকে চলে যেতে পারিস না? একবারও ভাবলি না আমি তোকে ছাড়া কি নিয়ে বাঁচব? প্লিজ ইস্যু, ফিরে আয় তুই, প্লিজ। 5 বছর পরে। জিসানের বুকে মাথা রেখে শুয়ে আছে ঈশা চুপটি করে। কেউ কোনো কথা বলছে না, শুধু একে অপরের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। জিসান ঈশাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে চিরজীবনের জন্য ওর জীবন থেকে। জিসানের কানে হঠাৎ করে কারো কণ্ঠস্বর ভেসে আসে। জিসান ছোট ছোট চোখে তাকিয়ে দেখে 4-5 বছরের একটা বাচ্চা ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। বাচ্চাটি আবার বলে, আঙ্কেল, তুমি তো পড়ে যাবে নিচে। জিসান চারপাশে তাকিয়ে দেখে এটা হাসপাতাল, আর এতক্ষণ জিসান স্বপ্ন দেখছিল। জিসান জোরে একটা নিঃশ্বাস ফেলে। জিসান এই 5 বছরে অনেক চেঞ্জ হয়ে গেছে। ঈশা চলে যাওয়ার পর জিসান ঈশাকে অনেক খোঁজে, কিন্তু ঈশাকে কোথাও খুঁজে পায়নি। যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে নিজেকে সবার কাছ থেকে লুকিয়ে রাখে তাকে খুঁজে পাওয়া বড় মুশকিল। জিসান ঈশা চলে যাওয়ার পর গভীর রাত করে বাড়ি ফিরে। রাতের পর রাত জিসান না ঘুমে কাটিয়ে দিয়েছিল। জিসান এখন চোখে চশমা পরে, চুলগুলো আগের মতোই আছে। জিসানের নিজের প্রতি তেমন যত্ন নেয় না, তাতেও যেন জিসান আরও হ্যান্ডসাম আর ডেশিং হয়ে গেছে। জিসানের এখন সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকে, যাতে করে ঈশার স্মৃতি কিছুক্ষণ হলেও ভুলে থাকতে পারে। কিন্তু কই পারে, দিন শেষে যখন বাড়ি ফেরে নিজের রুমে ঢুকে, তখন ঈশার পুরনো সকল স্মৃতি জেগে ওঠে মস্তিষ্কে। আঙ্কেল, তুমি ঠিক আছো? জিসান মুচকি এসে উত্তর দেয়, হ্যাঁ বাবা, আমি ঠিক আছি, কিন্তু তুমি এখানে একা একা কি করছো? আমি তো হাসপাতালটা ঘুরে ঘুরে দেখছি। মাম্মাম দাদুর জন্য ঔষধ আনতে গেছে, আর তার জন্যই তো ঘুরছি। মাম্মাম থাকলে তো ঘুরতে পারতাম না। তাই ঠিক আছে, তুমি আমার পাশে এসে বসো।
জিসান বাচ্চাটাকে নিজের পাশে এনে বসিয়ে বলে, তুমি তো খুব সুন্দর করে কথা বলো, তোমার নাম কি? আমার নাম ঈশান। ঈশান, সুন্দর না নামটা? জিসানের অতীতের কিছু কথা মনে পড়ে যায়। জিসান অতীতের মিষ্টি একটা মুহূর্তে ডুব দেয়। গভীর রাতে ঈশা জিসানের উন্মুক্ত বুকে শুয়ে আছে একই চাদর নিচে। ইস্যু, আমার একটা বেবি চাই। ঈশা চমকে বলে, কি বেবি? হ্যাঁ, এতে তো চমকে ওঠার কি হলো? একদিন না একদিন আমাদের বেবি হবেই, তাই না? আর আমার বন্ধুদের জানিস 4-5টা করে বাচ্চা আছে। আর দেখ, তোর জন্য আমি অপেক্ষা করতে করতে আমার সব হয়ে গেল। কি গেল তোমার? কি জানি বল, এখন একটা বাচ্চার বাপ হতে পারলাম না। এই শোন, একদম ভাব ধরবে না। তোমাকে কে বলেছিল আমার জন্য অপেক্ষা করতে? আরে জান, এত রাগিস কেন? আমি তো এটা এমনি বললাম আর কি। শোনো, আমাদের ছেলে হলে নাম রাখবো কি জানিস? কি নাম? ঈশান। সুন্দর না নামটা? তোর নামের সাথে মিলিয়ে রাখতাম। আর মেয়ে হলে? এটা তুই ঠিক কর। ঠিক আছে, এটা নিয়ে আমাকে কিছুদিন ভাবতে হবে। একটা নাম ভাবতে তোর কিছুদিন লাগবে? হ্যাঁ লাগবে, কারণ আমার মেয়ের নাম বলে কথা। ঠিক আছে, এখন ঘুমা, সকাল থেকে ভাববি। আঙ্কেল, কি হলো? বলো না, আমার নামটা সুন্দর না? ঈশানের ডাকে জিসান অতীতের ঘর কাটে আর বলে, হ্যাঁ বাবা, তোমার নামটা অনেক সুন্দর। তোমার নামটা কে রেখেছে? মাম্মাম বলেছে এই নামটা আমার পাপা রেখেছে। মাম্মাম বলেছে তোমার পাপা রেখেছেন? কেন, তোমার পাপা তোমার সাথে থাকে না? না, পাপা ওই বিদেশে থাকে। ও, তোমার পাপার নাম কি সোনা? মাম্মাম বলেছে যেন আমি কারোর সাথে মাম্মা আর পাপার নাম না বলি। কেন? সেটা তো আমি জানি না। আর মাম্মাম বলেছে আমি নাকি পাপার মতো দেখতে হয়েছি। এই নাকটা একদম নাকি আমার পাপার মতো হয়েছে। নাকে হাত দিয়ে বলে কথাটা। জিসান ঈশানের এমন করা দেখে হেসে বলে, ও তাই? জিসান আরও কিছু একটা বলতে যাবে, সাথে সাথে একজন নার্স এসে বলে, স্যার, আপনার পেশেন্ট রেসপন্স করছে না, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন। জিসানের এই কথাটা শুনে প্রাণ যায় যে অবস্থা। জিসান উঠে দাঁড়িয়ে বলে, কি বলছেন কি আপনি? হ্যাঁ স্যার, আপনি তাড়াতাড়ি আসুন। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। ঈশান বাবা, তুমি এখানে বসে থাকো, কোথাও যেও না, কেমন? ঠিক আছে। জিসান তাড়াতাড়ি করে যাওয়ার জন্য, দ্রুত হাঁটার জন্য একজন ভদ্র মহিলার সাথে ধাক্কা খায়। ভদ্র মহিলাটার সাথে ধাক্কা লাগাতে তার হাত থেকে সব ঔষধগুলো নিচে পড়ে যায়। সরি, আমি আসলে দেখতে পাইনি। জিসান তাড়াতাড়ি করে ঔষধগুলো তুলে ভদ্র মহিলার হাতে তুলে দিয়ে কিছু দূর যেতেই থেমে যায়। কিছু একটা ভেবে জিসান আনমনে একটা নাম বলে ওঠে, ইস্যু। জিসান পিছন ফিরে কাউকে দেখতে পায় না। জিসান ভদ্র মহিলাটাকে খোঁজার জন্য পা বাড়াতে চাইলে অন্য একজন নার্স এসে বলে, অভিনন্দন স্যার, আপনার পেশেন্টের মেয়ে বাচ্চা হয়েছে। উনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত আর আপনাকে উনি খুঁজছে। আপনি একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। নার্সটা চলে যেতে জিসান চোখ করে মনে মনে বলে ওঠে, ইস্যু, তুই কোথায় চলে গেলি? আমি যে এত কষ্ট সহ্য করতে পারছি না। কেন জানি আজকে মনে হচ্ছে তুই আমার আশেপাশে কোথাও আসিস। কিন্তু কোথায় আসিস? যদি এখানে থেকে থাকিস তাহলে একবার সামনে আয়, অন্তত ওই দিনের পার্টির পর কি ঘটেছিল এটা জানার জন্য। জিসান চলে যাওয়ার সাথে সাথে একজন দেয়ালের আড়াল থেকে বের হয়ে আসে। সে আর কেউ না, জিসানের হারিয়ে যাওয়া ইস্যু। আর জিসান একটু আগে যার সাথে ধাক্কা লেগেছিল সে ঈশা ছিল। জিসান তাড়াতাড়ি করে চলে যাওয়ার জন্য মুখটা দেখতে পায়নি। ঈশা মনে মনে ভাবতে থাকে, অনেক দিন পর তোমার হাতের ছোঁয়া পেলাম ভাইয়া। তুমি নিশ্চয়ই খুব সুখে আছো, তাই না? কারণ আজকে তোমার জীবনে নতুন কারো আগমন ঘটেছে। আমি সবসময় চাই তুমি যেন সুখে থাকো। আমি অনেক সুখে আছি, আমাকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাদের দুজনকে এক থাকতে দিল না।